ওয়েলকাম ভিউয়ার্স, মাইসেলফ আনাম সারিয়ার। আজকে ক্লাস 12-এর একটা পোয়েট্রি আছে আর্থার রিমবার্ডের লেখা অ্যাসলিফ ইন দ্য ভ্যালি। এটার অ্যানালাইসিস করব। জেনারেলি ইংলিশ লিটারেচারে 3টে থিমের উপর বেস করে পোয়েট্রি লেখা হয়। প্রথমত নেচার, তারপর লাভ, অ্যান্ড দেন ওয়ার মানে যুদ্ধ। আমাদের আলোচ্য কবিতাটি অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটার থিম হলো ওয়ার। বেসিক্যালি যুদ্ধের ক্ষতিকর দিকটা পাঠকের সামনে তুলে ধরাই হলো এই কবিতাটার মূল উদ্দেশ্য। আমরা এখন কবি সম্পর্কে একটু জেনে নিই। আমাদের কবির নাম জ্যাঁ নিকোলাস আর্থার র্যাবো। ইনি একজন ফ্রেঞ্চ পোয়েট অফ 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরির মেন ট্র্যাডিশন ছিল ওয়ার। সেই যুগে ওয়ার ছিল প্রতিটা মানুষের কাছে একটা ড্রিম ফ্যান্টাসি। একজন পুরুষের হিরোইজম ফুটে উঠত মানুষের চোখে শুধুমাত্র যুদ্ধে অংশগ্রহণ করলে। যে যতবার যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং যুদ্ধে সাকসেস হয়েছে তার মর্যাদা সেই যুগে সবচেয়ে বেশি ছিল। বর্তমান দিনে কোনো ছেলের বিয়ের প্রপোজাল আসলে সব প্রথমে যেটা মেয়ে পক্ষ দেখে সেটা হলো ছেলের ফিনান্সিয়াল কন্ডিশন কেমন, ছেলের স্যালারি কত, বা ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন। বাট 19th সেঞ্চুরিতে ইউরোপ কান্ট্রিতে ছেলেদের মানদণ্ড বিচার করা হতো সে যোদ্ধা হিসেবে কেমন, হাউ মেনি টাইমস হি পার্টিসিপেটেড ইন ওয়ার, মানে কতবার সে যুদ্ধে অংশগ্রহণ করেছে, অ্যান্ড হাউ মেনি হিরোইক অ্যাচিভমেন্টস হি গেইনড। কিন্তু যুদ্ধ যে কী জিনিস, যুদ্ধের মধ্যে দিয়ে কোনো হিরোইজম ফুটে ওঠে না, এটা শুধুমাত্র মানুষের জীবন কেড়ে নেয়। বাট ওয়ার হ্যাজ নো হিরোইজম, ওয়ার হ্যাজ অনলি দ্য পাওয়ার টু ডিস্ট্রয় হিউম্যানিটি। এই মেসেজটা সেই যুগের মানুষের মধ্যে প্রচার করার জন্য বিভিন্ন পোয়েট বা নোভেলিস্ট, ড্রামাটিস্ট তারা তার লেখনের মধ্যে দিয়ে যুদ্ধের ডিস্ট্রাকটিভ পাওয়ারটা, যুদ্ধের ক্ষতিকর দিকটা, যুদ্ধের সাইড ইফেক্ট এইগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। যুদ্ধ মানুষকে কোনো জীবন দিতে পারে না, জীবন সুন্দর করতে পারে না, শুধুই মানুষের সুন্দর জীবনকে কেড়ে নিতে পারে। এটা একমাত্র তারাই অনুধাবন করতে পারত যারা যুদ্ধে যোগদান করত। তো সেই যুগে অনেক কবি বা নাট্যকার যুদ্ধে নিজে পার্টিসিপেট করেছিলেন এবং তারপরেই তারা তার কবিতা হোক বা নাটক হোক বা নোভেল হোক তার মধ্যে দিয়ে সেটা বার্তাটা দিয়েছেন মানুষকে যে তোমরা আর যাই হোক যুদ্ধ নিয়ে মাতামাতি করো না, বিকজ ওয়ার হ্যাজ নাথিং বাট দ্য আলটিমেট ডিস্ট্রাকশন অফ ম্যানকাইন্ড। তো আমাদের যে কবি আর্থার র্যাবো তিনি যে পোয়েমটা লিখেছেন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা লেখার পিছনেও তার সেই কারণগুলোই ছিল। প্রথমত তিনি নিজে একজন যোদ্ধা ছিলেন, মানে যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন, এবং দ্বিতীয়ত তার বাবা ফ্রেডরিক র্যাবো ছিলেন একজন আর্মি ক্যাপ্টেন। সো যেহেতু তার বাবা আর্মি ক্যাপ্টেন ছিলেন এবং নিজে তিনি যুদ্ধে পার্টিসিপেট করেছিলেন, সো তিনি জানতেন যুদ্ধ কী, এর ভয়াবহতা কী, এর বিশালতা, এর করুণতা কী। তাই তিনি মানুষের সেই যুগের মোহ ভাঙার জন্য, যুদ্ধ সম্পর্কে যে ফ্যাসিনেশন ছিল সেটা দূর করার জন্য এই কবিতাটা লিখেছেন তিনি। এই কবিতাটাই আমরা দেখতে পাব প্রথমেই তিনি সুন্দর প্রকৃতির একটা মনোরম দৃশ্যপট তুলে ধরেছেন। তার এই যে প্রকৃতির দৃশ্য বা প্রকৃতির সুন্দর দৃশ্য তুলে ধরার পিছনে একটাই কারণ ছিল
যে মানুষকে বোঝানো যে প্রকৃতি কত সুন্দর। Our earth is so beautiful. We all should enjoy this wonderful sight of nature. প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমাদের তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করা উচিত। কিন্তু যুদ্ধের নিষ্ঠুরতা মানুষকে সেই সুযোগটা দেয় না, তার প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগ দেয় না। প্রকৃতির কোলে যাওয়ার আগেই তাকে ঘুম পাড়িয়ে দেয় চিরতরে। কবিতার প্রথমেই বিউটিফুল ন্যাচারাল ল্যান্ডস্কেপ বর্ণনা করার পরেই তিনি দেখিয়েছেন একজন ডেড সোল্ডারের কথা। সুন্দর এই মহাবিশ্বের সুন্দর প্রকৃতির মাঝে শুয়ে আছে একজন মৃত সৈনিক। এটা যে কতটা করুণ সেটা আমরা কবিতাটা পড়লেই বুঝতে পারব। সো আমরা কবিতায় ঢোকার আগেই এই পোয়েট এবং পোয়েট্রি সম্পর্কে আমাদের টেক্সটে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে সেটা আমরা একটু জেনে নিই। Jean-Nicolas Arthur-Rimbaud was a French poem from 19th century. একটু আগে যেটা বললাম যে 19th সেঞ্চুরির একজন ফ্রান্স দেশের কবি ছিলেন আর্থার রেমো। He started writing poetry even before he reached his teens. তিনি তার টিনেজে মানে কিশোরে পৌঁছানোর আগে থেকেই কবিতা লেখা শুরু করেছিলেন। He stopped writing poetry at the age of 19. 19 বছর বয়সে তিনি তার কবিতা লেখা বন্ধ করে দেন। His major works include To Music, Evening Prayer. তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে হলো To Music, Evening Prayer. The present poem, originally titled Demi du Val, was included in his collection of poetry called Poesis. এই যে আমাদের যে কবিতাটা Asleep in the Valley, এটা অরিজিনালি নামকরণ ছিল La Demi du Val. এটা ফ্রেঞ্চ নাম। পোয়েসিস নামক একটা কালেকশন ছিল তার পোয়েমের বা পোয়েট্রির, যেটাকে আমরা কাব্যগ্রন্থ বলি। সে পোয়েসিস কাব্যগ্রন্থে এই কবিতাটা টাইটেল ছিল La Demi du Val এই নামে, কিন্তু এটা আমাদের টেক্সটে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি এই নামে এটাকে কনভার্ট করা হয়েছে। দিস পোয়েম ইজ রিটেন ইন দ্য মডেল অফ ইটালিয়ান সনেট। এই কবিতাটা হলো এ কাইন্ড অফ সনেট। Sonnet is a poetic form. There are two kinds of sonnet. One is Italian sonnet and other is Shakespearean sonnet. Italian sonneter আরেকটা নাম আছে Petrarchan sonnet. কারণ ইটালিয়ান সনেটের আবির্ভাব হয় ইতালিতে রেনেসা যুগের সময়, রেনেসা পিরিয়ডে। সেই ইতালির একজন খ্যাতনামা পোয়েট ছিল, তার নাম পেট্রার্ক। সে পেট্রার্ক সহ আরও অনেক রেনেসা পোয়েটরা মিলে এই ইটালিয়ান সনেটের ট্র্যাডিশন শুরু করেছিলেন। কিন্তু যেহেতু পেট্রার্ক সবচাইতে উল্লেখযোগ্য কবি, তাই তার নামে এটাকে পরিচিত হয়েছে। তাই এটার নাম ইটালিয়ান সনেট অথবা পেট্রার্ক্যান সনেট। তো এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা সেই পেট্রার্কান সনেট বা ইটালিয়ান সনেটের মডেলে তৈরি। সনেটের আর একটা বৈশিষ্ট্য হলো ইট কনসিস্ট অফ 14 লাইন্স, মানে এটা 14টা লাইন থাকে। 14টা লাইনের মধ্যে প্রথম 8টি লাইন, ফার্স্ট 8 লাইন্স ইজ কল্ড অ্যাজ অক্টেভ অর অক্টেট অ্যান্ড লাস্ট 6 লাইন ইজ কল্ড অ্যাজ সেস্টেট। আর ইটালিয়ান সনেটের রাইম স্কিম হলো এবিবিএ এবিবিএ। এই প্রথম 8 লাইনের অক্টেভ ইজ রাইমড অ্যাজ এবিবিএ এবিবিএ, আর শেষ 6 লাইন্স বা শেষ স্টেটের রাইম স্কিম হলো সিডিই সিডিই অর সিডি সিডি সিডি। বাট আমাদের এই যে কবি আর্থার রিম্বাউ, তাকে বলা হয় ওয়ান অফ দ্য ফার্স্ট পোয়েটস টু রাইট ইন ফ্রি ভার্স, মানে তিনি তার কবিতা বা সনেট ফ্রি ভার্স লিখেছেন। ফ্রি ভার্স মানে মুক্ত ছন্দ, যেখানে ছন্দের মিলের কোনো বাধ্যবাধকতা থাকবে না, এই যে রাইম স্কিমটা মেনটেন হয় না যেখানে। তাই এটা ইটালিয়ান সনেট হওয়া সত্ত্বেও এটা ওই যে অক্টেভ আর সেস্টেটের যে রাইম স্কিম সেটা ফলো করা হয়নি এক্ষেত্রে।
দ্য পোয়েট এক্সপ্লোরস দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। এক্সপ্লোর মানে হচ্ছে কোনো কিছু হয়তো ভিতরে চাপা আছে সেটা প্রকাশ করে দেওয়া সবার সামনে, সেটাকে এক্সপ্লোর করা হয়। তো দ্য পোয়েট এক্সপ্লোরস মানে কবি কী এক্সপ্লোর করেছেন? দ্য ইনহেরেন্ট ফিউটিলিটি অফ ওয়ার। ইনহেরেন্ট মিন্স আভ্যন্তরীণ, ফিউটিলিটি মিন্স হলো মিনিংলেস বা নিরর্থকতা, অর্থহীনতা। অফ ওয়ার, যুদ্ধের যে নিরর্থকতা বা মিনিংলেসনেস অফ ওয়ার, সেটা কবি এক্সপ্লোর করেছেন। যেটা এর আগে আমি বললাম যে ওয়ার ইজ নাথিং বাট দ্য আলটিমেট ডিস্ট্রাকশন টু দ্য ম্যানকাইন্ড। মানব জীবনের চূড়ান্ত ধ্বংস ছাড়া যুদ্ধ আর কিছুই না। দিস থিম ইজ এক্সপ্রেসড ইন দ্য কন্ট্রাস্টিং ইমেজেস অফ আ বন্টিফুল নেচার অ্যাজ ব্যাকগ্রাউন্ড। মানে এই যে থিমটা, মানে কবিতার যে বিষয়বস্তু, সেটা এক্সপ্রেস করেছে কিভাবে? কন্ট্রাস্টিং ইমেজেস মানে কন্ট্রাস্ট করা, মানে বিপরীত, দুটো পরস্পর বিপরীত ছবি দিয়ে। একটা হলো ওয়ান্টিফুল নেচার, ওয়ান্টিফুল মিন্স বিউটিফুল, তো বিউটিফুল নেচার অ্যাজ ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ছিল সুন্দর প্রকৃতির ছবি, আর অন্যদিকে কী ছিল? অ্যান্ড আ ট্রাজিক ডেথ অফ আ ইয়ং সোলজার, মর্মান্তিক বা হৃদয় বিদারক মৃত্যু একজন ইয়াং সোলজারের। ইন দ্য মিডস্ট অফ নেচার স্প্লেন্ডার, মিডস্ট মানে হচ্ছে ইন দ্য মিডল, মাঝখানে কোনো কিছু, তো প্রকৃতির মাঝখানে। স্প্লেন্ডার মানে জাঁকজমক, তো জাঁকজমক বা ওয়ান্ডারফুল নেচারের মাঝে একজন মৃত সৈনিক পড়ে আছে। একদিকে কবি চিত্রায়িত করছেন বিউটিফুল নেচার, অন্যদিকে প্রেজেন্ট করছেন ট্র্যাজিক ডেথ অফ আ ইয়ং সোলজার, একজন ইয়ং সোলজারের করুণ পরিণতির কথা। এবার আমরা কবিতাটা শুরু করি পড়তে এবং অ্যানালাইসিস করতে। আ স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোজ। আ স্মল গ্রিন ভ্যালি মানে একটা ছোট্ট সবুজ উপত্যকা, ভ্যালি মানে উপত্যকা, উপত্যকা সাধারণত পাহাড়ি এলাকায় দেখা যায়। দুই পর্বত বা অনেকগুলো পর্বতের মাঝের যে অংশটা, সেটাকে বলা হয় ভ্যালি বা উপত্যকা, এবং উপত্যকায় সাধারণত রিভার বা নদী থাকে, এবং দৃশ্যটা খুব চমৎকার লাগে দেখতে। তো প্রথমেই সে প্রকৃতির একটা অসাধারণ দৃশ্য আমাদের সামনে প্রেজেন্ট করছেন কবি। আই স্মল গ্রিন ভ্যালি হোয়ার আ স্লো স্ট্রিম ফ্লোজ। স্লো মিন্স ধীরে ধীরে, স্ট্রিম মানে হচ্ছে কাইন্ড অফ রিভার, পাহাড়ি নদীকে সাধারণত স্ট্রিম বলা হয়। দি স্ট্রিম মিন্স রিভার বা নদী। ফ্লোজ, ফ্লোজ মিন্স বয়ে চলছে। তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকা দিয়ে ধীরে ধীরে নদী বয়ে চলছে। অ্যান্ড লিভস long strands of silver on the bright grass. লিভস মানে সাধারণত পাতা, কিন্তু এখানে পাতা বোঝাচ্ছে না, এখানে লিভস মানে বোঝাচ্ছে পড়ে আছে বা ছড়ানো আছে। লং স্ট্র্যান্ডস, লং মানে অনেক বড়, স্ট্র্যান্ডস মানে হচ্ছে ফিতে বা দড়ির মতো কিছু একটা, তো মনে হচ্ছে দড়ির মতো কিছু একটা ছড়ানো আছে। সেটা কেমন? অফ সিলভার, রূপলি রঙের দড়ি বা ফিতে। অন দ্য ব্রাইট গ্রাস, সবুজ বা উজ্জ্বল ঘাসের উপর সোনালি রঙের ফিতে পড়ে আছে। তো এটা মনে হচ্ছে কবির কাছে যে নদীটা হলো একটা রূপলি রঙের ফিতে বা রূপলি রঙের দড়ি। এখানে কবি ইমাজিন করছেন বা কম্পেয়ার করছেন স্ট্রিমকে স্ট্র্যান্ডস অফ সিলভার কালার মানে রূপলি রঙের ফিতে বা দড়ির সঙ্গে। আমরা সাধারণত ড্রোন ক্যামেরায় যখন দেখি, ড্রোন ক্যামেরা মানে উপর থেকে যে ক্যামেরাটা মারা হয় সেটাকে বলে ড্রোন ক্যামেরা। তো কবিতা মানেই তো হলো ইমাজিনেশন, ইমাজিনেটিভ পাওয়ারকে কাজে লাগানো। তো এখানে কবি যেন নিজের চোখকে ড্রোন ক্যামেরা করে ফেলেছেন, তারপর ব্যাখ্যা করছেন সেইভাবে। কারণ অনেক উঁচু থেকে যখন দেখা যায় বা অন দ্য টপ অফ মাউন্টেন, পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে দেখা যায়, তখন নদীটাকে মনে হয় সরু দড়ির মতো বা ফিতের মতো আঁকা বাঁকা। তো কবির ওটাই মনে হচ্ছে, দ্যাট দ্য রিভার ইজ লাইক দ্য স্ট্র্যান্ডস অফ সিলভার কালার। ফ্রম দ্য মাউন্টেন টপ stream the sun's rays. From the mountain top, mountain means পর্বত,
পর্বতের টপ থেকে মানে একদম উপর থেকে স্ট্রিম, আমরা প্রথম সেন্টেন্সে স্ট্রিম মানে পেলাম রিভার, বাট এইখানে স্ট্রিম স্পেলিংটি একই রকম কিন্তু এখানে ডিফারেন্ট মিনিং। এই স্ট্রিম মানে হচ্ছে নেমে আসা। কি নেমে আসছে মাউন্টেন টপ থেকে? সানস রেজ, সূর্যের আলো। এখানে কবি কল্পনা করেছেন যে সূর্য জীবন শক্তির উৎস। They fill the hollow full of light. They means এখানে ওই সান রেজ, সূর্যরশ্মিকে এখানে দেই বলা হচ্ছে। তো সাধারণত দেই কথাটা আমরা মানুষের ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু এখানে যেহেতু সূর্যের আলো একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় বস্তু, তা সত্ত্বেও দেই বলা হচ্ছে, তাই এখানে সূর্য এবং সূর্যের রশ্মিকে পার্সনিফাই করা হচ্ছে। সো ইটস অ্যান এক্সাম্পল অফ পার্সনিফিকেশন, ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে সূর্যের রশ্মির উপর। তো সূর্যের রশ্মিগুলো কী করছে? ফিল দ্য হলো। হলো মিন্স পাহাড়ের গায়ে যে সমস্ত গর্ত বা গুহা বা যে ফাঁকা জায়গা থাকে তাকে হলো বলা হয়। তো সে পাহাড়ের অন্তর্বর্তী যে ফাঁকা জায়গা আছে, গর্তগুলো আছে, সেগুলো পুরোপুরি পূরণ করে দিচ্ছে এই সূর্যের রশ্মিগুলো, দ্য সানস রেজগুলো। সো আমরা প্রথম 4টে লাইনে দেখতে পেলাম আ ওয়ান্ডারফুল ডেসক্রিপশন অফ বিউটিফুল নেচার। এখানে কবি হলো এবং ফুল অফ লাইট ইউজ করে হয়তো এটা বোঝাতে চেয়েছে যে পাহাড়ের মধ্যবর্তী অংশগুলো যেমন সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকে, ডিট্যাচ থাকে, তেমনি সোলজারের লাইফটাও জীবনের মূল স্রোত থেকেও ডিট্যাচড হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এবার আমরা যাব সেকেন্ড স্ট্যান্জাতে। আ সোলজার ভেরি ইয়ং লাইস ওপেন মাউথেড। একজন সৈনিক খুব যুবক, লাইস মানে শুয়ে আছে, ওপেন মাউথেড মুখটা হা করে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। পিলো মানে হলো বালিশ। ফার্ন গাছ, ফার্ন হলো একটা গাছ, সেই গাছের বালিশ মাথা দিয়ে রেখেছে বালিশের নিচে, বিনিথ মানে নিচে। তাহলে বিনিথ হিজ হেড, তার মাথার নিচে কি আছে? ফার্ন গাছের পিলো, তার মানে ফার্ন গাছের উপর মাথা রেখে শুয়ে আছে। অ্যাসলিপ, অ্যাসলিপ মিন্স স্লিপিং, ঘুমোচ্ছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। স্ট্রেচ মিন্স ছড়ানো, ছড়িয়ে রেখেছে, তার শরীরটাকে ছড়ানো আছে। কোথায়? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। আন্ডারগ্রোথ মিন্স ঝোপঝাড়, জঙ্গল, আগাছা, এগুলো। হেভি মানে ঘন, তাহলে ঘন ঝোপঝাড়ে বা আগাছাতে ছড়িয়ে রেখে, শরীরটাকে ছড়িয়ে রেখে স্ট্রেচ করে শুয়ে আছে, ওপেন মাউথেড হা করে। ফেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোয়াক্ট বেড। পেল মিন্স কালারলেস, বিবর্ণ, ফ্যাকাসে। সো পেল ইন হিজ ওয়ার্ম মানে গরমে সে বিবর্ণ হয়ে গেছে। এখানে পেল ওয়ার্ডটা দিয়ে এটা বোঝাতে চাইছেন কবি যে হি ইজ ডেড। সাধারণত মানুষ মারা গেলে তার মুখটা পেল, বিবর্ণ হয়ে যায়। ফেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক্ট বেড। সবুজ আর সানসক্ট মানে হচ্ছে সূর্যের আলোয় আলোকিত বা সূর্য স্নাত। সে সূর্য স্নাত সবুজ রঙের বিছানায়, যেটা সূর্যের আলোর কারণে গরম হয়ে আছে, সেই আলোতে সে মুখটা বিবর্ণ করে শুয়ে আছে। সো এটা ছিল ফার্স্ট 8 লাইন্স, যেটাকে বলা হয় অক্টেভ বা অক্টেট। আমরা লাস্ট 6 লাইন্স বা শেষ স্টেটটা পরের পার্টে অ্যানালাইসিস করব। সো কিপ ওয়াচিং ফর গেটিং দ্য আপডেটস। থ্যাংকস ফর ওয়াচিং।